আজ আমাদের আলোচনার বিষয় প্রিজম। আমি রিফ্র্যাকশনের যে ভিডিওটা তৈরি করেছিলাম সেখানে প্রিজমের বেসিক আইডিয়াটা দেওয়া ছিল যে প্রিজম কেমন দেখতে হয়, কটা তল থাকে, কটা রিফ্র্যাক্টিং সারফেস। তোমরা সেই ভিডিওটা দেখেছো আশা করি। আর প্রিজমের জন্য কতটা অ্যাঙ্গেল অফ ডেভিয়েশন তৈরি হয়, কতটা তৈরি হয় ওই ডেরিভেশনটা আমি করিয়েছিলাম। তোমরা পেয়েছিলে কি ডেল্টা ইজ ইকুয়াল টু I1 প্লাস I2 মাইনাস এ, যেখানে I1টা হচ্ছে অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স এই ফার্স্ট রিফ্র্যাক্টিং সারফেসে, I2 হচ্ছে সেকেন্ড রিফ্র্যাক্টিং সারফেসে অ্যাঙ্গেল অফ ইমার্জেন্স, আর অ্যাঙ্গেল এ হচ্ছে প্রিজমের রিফ্র্যাক্টিং অ্যাঙ্গেল। এখন আমরা দেখব অ্যাঙ্গেল অফ মিনিমাম ডেভিয়েশন বা ন্যূনতম চ্যুতিকোণ কাকে বলে এবং এটা কোন শর্তে হয়। দেখো একটা জিনিস চিন্তা করে, আমরা জানি মিউ ইজ ইকুয়াল টু কত, যদি এখান থেকে এখানে যায় মানে এ থেকে জিতে আসে তাহলে মিউ ইজ ইকুয়াল টু হবে সাইন I1 বাই সাইন R1। এখন চিন্তা করে দেখো, যদি I1 কোনো কারণে বেড়ে যায়, এই অ্যাঙ্গেলটা যদি বাড়িয়ে দাও তাহলে এই রেশিওটাকে কনস্ট্যান্ট রাখার জন্য R1টাকেও বাড়তে হবে, অর্থাৎ I1 বাড়লে R1 বাড়ে। ক্লিয়ার? আবার তোমরা আগেই শিখেছো যে এ ইজ ইকুয়াল টু কত হয়, R1 প্লাস R2। তার মানে এ যদি R1 প্লাস R2 হয় এবং R1 যদি বেড়ে যায় তাহলে R2 কী হবে, কমতে হবে, যাতে এই দুটো যোগফল কী হয়, কনস্ট্যান্ট থাকে। তার মানে R2টা কমলো। আবার R2 কমলে কোনটা কমবে, I2 কমবে। অর্থাৎ I1 এর বেড়ে যাওয়ার অর্থই হলো I2 কমে যাওয়া। I1 যদি বাড়ে R1 বাড়বে, R1 বাড়লে R2 কমবে, যেহেতু এদের অ্যাডিশন বা সামেশনটা কী হয়, কনস্ট্যান্ট। তাই R2 যদি কমে যায় তাহলে I2 কী হবে, কমবে। তার মানে দেখতে চাইছি আমরা যে ডেল্টা ইজ ইকুয়াল টু I1 প্লাস I2 মাইনাস এ, তাহলে I1 বাড়লে I2 কমে, কিন্তু I1 কতটা বাড়লে I2 কতটা কমবে সেটা তো বলা মুশকিল। তা তোমরা প্র্যাকটিক্যালে এইচএসএ প্র্যাকটিক্যালে এটা করে দেখবে যে প্রিজমের ডেল্টা এবং আয়ের একটা কার্ভ তোমাদের আঁকতে হবে, এটা ল্যাবে তোমরা করবে। এখন কথা হলো যে এটা যদি প্লট করা যায় তাহলে এরকম একটা গ্রাফ আসে, যেখানে দেখো এই পয়েন্টটা করসপন্ডিং টু I1 ডেল্টা আর এই পয়েন্টটা করসপন্ডিং টু I2 ডেল্টা। তার মানে এটা তো লাইটের রিভার্সিবিলিটি প্রিন্সিপাল বলছে যে যদি I1 অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স হয় এবং I2 যদি অ্যাঙ্গেল অফ ইমার্জেন্স হয়, তো যদি উল্টো পাতে ঢোকে, এইটা যদি তোমার অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স হয় তাহলে এইটা হবে অ্যাঙ্গেল অফ ইমার্জেন্স। তখন I1 I2টা কি চেঞ্জ করতে পারি, এক্সচেঞ্জ করতে পারি। তাহলে দেখো I1 এর যদি ভ্যালু হয়, মানে I এর যদি ভ্যালু I1, তখন যে ডেল্টা পাচ্ছ সিমিলারলি I2-র জন্য একই ডেল্টা পাচ্ছে, যে একটা লাইন টেনেছ। এবং এই দুটো সলিউশনের মধ্যে গ্যাপ কত, I2 মাইনাস I1, এবং এদের হাইটটা কত, ডেল্টা দেখতে পাচ্ছ এতটা। এবার যদি আমরা ডেল্টাটাকে কমাতে চাই, যত ডেল্টা কমাবো তত এই লাইনের লেন্থটা কী হবে, আস্তে আস্তে কমে যাবে। যত লাইনের লেন্থ কমতে থাকবে, অর্থাৎ ডেল্টা যত মিনিমাম হবে, পিকিউ লেন্থটা কমবে। পিকিউ লেন্থ কমছে মানে I2 মাইনাস I1 এই গ্যাপটা কমবে। আর ডেল্টাটা কখন ডেল্টা মিনিমাম হবে, এই যে গ্রিন কালার দিয়েছি, ডেল্টা মিনিমাম হচ্ছে কখন, যখন এই I2 মাইনাস I1টা জিরো হবে। I1 মাইনাস I2 বা I2 মাইনাস I1 জিরো, এটা মিনিং হলো I1 ইকুয়াল টু I2। আবার I1 ইকুয়াল টু যদি I2 হয়ে যায় তাহলে আবার R1 ইকুয়াল টু R2 হবে। কেন না, মিউ ইজ ইকুয়াল টু কত হয়, ফার্স্ট সারফেসে মিউ কত, সাইন I1 বাই সাইন R1। আবার সেকেন্ড সারফেসে মিউ কত, সাইন I2 বাই সাইন R2। তাহলে I1 I2 যদি ইকুয়াল হয়ে যায় তাহলে অবশ্যই R1 R2 সমান হবে। এটা আরেকটাভাবেও করতে পারো তোমরা। দেখো ডেল্টা ইজ ইকুয়াল টু কী পেয়েছো, I1 প্লাস I2 মাইনাসে। এখন এই I1 প্লাস I2কে তোমরা লিখতে পারো কি, রুট I1 মাইনাস রুট I2 স্কোয়ার প্লাস, মানে a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab ফর্মে সাজালাম। তাহলে এই I1 প্লাস I2টা মিনিমাম হবে যখন এইটা জিরো হবে। তা রুট I1 মাইনাস রুট I2 জিরো, এর মিনিং হচ্ছে I1 ইকুয়াল টু I2। এখন মিউ সমান কী হয়, সাইন I1 বাই সাইন R1 ফার্স্ট সারফেসে। সেকেন্ড সারফেসে মিউ কত, সাইন I2 বাই সাইন R2। যেহেতু I1 I2 সমান তাহলে R1 R2 সমান। তাহলে কী কী শর্ত আছে, একটা I1 I2 সমান হতে হবে আর R1 R2 সমান হবে, যার জন্য এই ডেল্টার ভ্যালুটা কী আসবে, ডেল্টাটা আসবে ডেল্টা মিনিমাম। এবার আসছি একটা ইম্পর্টেন্ট রিলেশন ডিরাইভ করার জন্য, আমরা একটু এগিয়ে যাই। রিলেশন বিটুইন মিউ অফ দ্য প্রিজম, মানে প্রিজমের যে উপাদানের প্রতিসরাঙ্ক অ্যাবসলিউট রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স আর ডেল্টা এম, এটার রিলেশনটা বের করব। চলো, ইন কেস অফ মিনিমাম ডিভিয়েশন আমরা কি জেনেছি, ডেল্টাটা কত হয়, ডেল্টা এম। আর কি হয়, I1টা I2 সমান হয়ে যায়, এবং I1 I2 সমান বলেই R1 R2টাও
ইকুয়াল হয়। এখন অ্যাঙ্গেল অফ প্রিজম এ ইজ ইকুয়াল টু আমরা কি জানি R1 প্লাস R2, তাহলে R1 R2 যদি ইকুয়াল হয় তাহলে এটা কি লিখতে পারি 2R1, দ্যাট ইজ R1 বিকামস A/2। এগেন ডেল্টা ইজ ইকুয়াল টু ইন জেনারেল ডেল্টার ফর্মুলা কি ছিল আমাদের I1 প্লাস I2 মাইনাস এ। এখন যদি ডেল্টাটা ডেল্টা এম হয় তাহলে I2 I1 দুটি সমান হয়ে গেল, তাহলে এখান থেকে 2I1 মাইনাস এ পেলাম। এখান থেকে সলভ করে কি পাচ্ছি I1 ইজ ইকুয়াল টু ডেল এম প্লাস এ বাই 2। এখন ফার্স্ট সারফেসের জন্য বলো মিউ ইজ ইকুয়াল টু কত হবে সাইন I1 বাই সাইন R1। এখন এই I1 এর ভ্যালুটা কত বসাবো, এই 2 নম্বর ইকুয়েশন থেকে দেখো ডেল এম প্লাস এ বাই 2, এটা কার জায়গায় বসাবো I1 এর জায়গায় বসাবো, আর R1 এর জায়গাতে কি বসাবো a বাই 2, দেখতে পাচ্ছ ইকুয়েশন 1। তাহলে I1 আর R1 এর ভ্যালু এখানে পুট করলেই চলে আসছে মিউ ইজ ইকুয়াল টু সাইন ডেল এম প্লাস এ বাই 2 হোল বাই 2 কিন্তু এটা, আর এটা হচ্ছে সাইন এ বাই 2। এই ফর্মুলার মধ্যে তোমাকে দেখো মিউ একটা ডেল এম এ, এই তিনটে আননোন কোয়ান্টিটির মধ্যে যে কোনো দুটো বলে দেবে, একটা তোমাকে বের করতে হবে। এই অঙ্ক প্রায় আসে। আচ্ছা, এবার আমরা পাতলা প্রিজম বা থিন প্রিজম নিয়ে একটু আলোচনা করি। পাতলা প্রিজম মানে যে প্রিজমের এই অ্যাঙ্গেল এ, এই অ্যাঙ্গেলটা খুব ছোট হয়, কত হয় প্রায় 10 ডিগ্রি বা তার কম হয়, সেই প্রিজমগুলোকে আমরা বলবো পাতলা প্রিজম। এখন এ ইজ ইকুয়াল টু তো R1 প্লাস R2 তোমরা জানো, তাহলে এ যদি খুব ছোট হয় তার মানে R1 R2 এই দুটোকেও খুব ছোট হতে হবে। এখন দেখা যাক এয়ার থেকে যখন গ্লাসে ঢুকছে তাহলে এ মিউ জি ইজ ইকুয়াল টু সাইন I1 বাই সাইন R1, এ তো স্নেলের সূত্র জানো। আর যেহেতু এ এয়ার তাহলে এটা আমরা জাস্ট লিখতে পারি মিউ ইজ ইকুয়াল টু সাইন I1 বাই সাইন R1। যদি I1টা খুব ক্ষুদ্র হয়, ফর স্মল অ্যাঙ্গেল অ্যাপ্রক্সিমেশন I1 যদি খুব ছোট হয় তাহলে R1টাও ক্ষুদ্র হবে। কেন না I1 এই রেশিওটা তো কনস্ট্যান্ট, তাহলে I1 ছোট মানে R1টাও ছোট হতে বাধ্য। আবার R1 ছোট যদি হয়ে যায় এবং এ যদি কনস্ট্যান্ট থাকে তাহলে R2টাও ছোট হবে, মানে সবই ছোট, I1 I2 R1 R2 সব করে ছোট। তাহলে দেখো, তাহলে এখানে মিউ ইজ ইকুয়াল টু আমরা কি লিখতে পারি সাইন থিটা তো থিটা হয়, তাহলে সাইন I1 এর জায়গাতে কত লিখবো শুধু I1, আর সাইন R1 এর জায়গাতে কত লিখবো অনলি R1, এই যে অ্যাপ্রক্সিমেশন করেছি। তাহলে I1 ইজ ইকুয়াল টু কত হলো মিউ টাইমস R1। সিমিলারলি ফর সেকেন্ড সারফেস জি থেকে যখন এয়ারে যাচ্ছে তাহলে জি মিউ এ বিকামস সাইন R2 বাই সাইন I2। একইভাবে R2, আচ্ছা এটা তো জি মিউ এ, তাহলে এটাকে যদি এ মিউ জি করতে চাই তাহলে এটাকে উল্টে দিতে হবে, তাহলে মিউ ইজ ইকুয়াল টু কত আসবে সাইন I2 বাই সাইন R2। সিমিলারলি I2 R2 সব ছোট বলে আমরা এটাকে সাইনটাকে চেঞ্জ করে শুধু থিটা লিখেছি, তাহলে মিউ হচ্ছে I2 বাই R2, হেন্স I2 ইজ ইকুয়াল টু মিউ R2। আচ্ছা, এবার এই I1 আর I2 যে ভ্যালু তুমি পেয়েছো এই গোল্লা করে রেখেছি, এইগুলোকে তুমি পুট করবে ডেল্টার ইকুয়েশনে। ডেল্টা ইজ ইকুয়াল টু উই নো I1 প্লাস I2 মাইনাস এ, নাও I1 মিউ R1, I2 মিউ R2 মাইনাস এ, মিউ কমন নিয়ে কি পাচ্ছে R1 প্লাস R2 মাইনাস এ, দ্যাট মিনস মিউ এ মাইনাস এ, দ্যাট ইজ ডেল্টা ইজ ইকুয়াল টু মিউ মাইনাস 1 হোল ইন্টু এ। তাহলে এখানে দেখো R1ও নেই I1ও নেই, শুধু আছে কি অ্যাঙ্গেল অফ প্রিজম এ আর মিউ অফ দ্য প্রিজম, এই দুটোর উপর ডিপেন্ড করছে, কিন্তু I1 এর উপর কোনো ডিপেন্ডেন্স নেই। এই ডেরিভেশনে দেখো আমরা ধরে নিয়েছিলাম যে I1 I2 এগুলো কিন্তু খুব ছোট, এই ডেরিভেশন আমরা ধরেছি I1 I2 এগুলো কিন্তু খুব ছোট ধরেছি, কিন্তু তা নাও হতে পারে। তো I1 যদি ক্ষুদ্র না হয় সেক্ষেত্রে জেনারেল এক্সপ্রেশনটা কি আসবে, দেখো ডেল্টা ইজ ইকুয়াল টু I1 প্লাস I2 মাইনাস এ, এটা তোমরা জানো, তাহলে I2 ইজ ইকুয়াল টু কি লিখতে পারো ডেল্টা প্লাস এ মাইনাস I1। এখন মিউ হচ্ছে কত সাইন I2 বাই সাইন R2, সেকেন্ড সারফেসের ক্ষেত্রে এটা লিখতে পারি আমরা, তার মানে সাইন I2 বিকামস মিউ সাইন R2 ক্রস মাল্টিপ্লাই করে। এখন I2 জায়গাতে কত পুট করেছো, এই জিনিসটা পুট করেছো, দেখো সাইন I2 জায়গাতে বসালাম, আর মিউ ইজ ইকুয়াল টু কত R2 মানে তোমরা জানো a মাইনাস R1, কারণ a মানে তো R1 প্লাস R2, তাহলে R2 কে রিপ্লেস করলাম a মাইনাস R1 দিয়ে, তাহলে এই দুটো রিপ্লেসমেন্ট করার পর এটাকে জাস্ট সাইন a মাইনাস b তে ভেঙে দাও, ভেঙে কি পাচ্ছ এই তো সাইন a কস b আবার কস a সাইন b ভেঙেছো। ঠিক একইভাবে এটাও তাই, সাইন a কস b মাইনাস কস a সাইন b ভেঙেছো। এবার দেখো যদি তুমি, এটা তো সত্যি যে পাতলা প্রিজম নিয়ে কাজ করছি মানে এইটা তো ছোট হবেই, তাহলে এ যদি খুব ক্ষুদ্র হয় এবং ডেল্টাও যদি খুব ছোট হয় সেক্ষেত্রে এই সাইন থিটা টেন্স টু থিটা, তার মানে এর জায়গাতে আমরা কি বসাবো ডেল্টা প্লাস এ কস I1 মাইনাস, আর কস থিটাটা কত হয় টেন্স টু 1, যদি থিটা খুব ছোট হয় তার মানে এটাকে 1 বসালাম, মানে কিছু বসাইনি ওই জন্য সাইন I1।
আর এইদিকে কি করেছো, এইটাকে তুমি ভেঙেছো সাইন এ কস আর ওয়ান আর কস এ সাইন আর ওয়ান দিয়ে। তার মানে সাইন এটা এ তো খুব ছোটো, তা সাইন থিটা কত, থিটা হয়ে যায়, তাহলে অনলি এ কস আর ওয়ান মাইনাস, আর কস এ কত হবে অনলি ওয়ান, কেন কস থিটা টেন্স টু ওয়ান যদি থিটা টেন্স টু জিরো হয়, মানে খুব ছোট হয়, তাই জন্য কস এটা ওয়ান বসিয়েছি এখানে, আর সাইন আর ওয়ান বসিয়েছি। আর কিছু করার নেই, এবার তো জাস্ট অ্যালজেব্রা, মিউ এ কস আর ওয়ান মাইনাস মিউ সাইন আর ওয়ান। এবার এটাকে সিম্পলিফাই করে দেখো কি কি, সাইন আই ওয়ান সাই ওয়ান কেটে যাচ্ছে, ডেল্টা প্লাস এ কস আই ওয়ান ইকুয়াল টু কত, মিউ এ কস আর ওয়ান। ক্লিয়ার? তাহলে ডেল্টাটা এখান থেকে সলভ করে দেখো, মিউ এ কস আর ওয়ান, এটা তোমরা নিজেরাই করো, এটা আমার শুনে করতে যেও না, নিজেরা এই লাইনটাকে করে সবকটাকে ট্রিগোনোমেট্রিক ফাংশনে ভেঙে তারপরে যা অ্যালজেব্রিক অপারেশন করতে হয় করে নিয়ে দেখো ডেল্টার ভ্যালু কত আসছে, এ ইন্টু মিউ কস আর ওয়ান বাই কস আই ওয়ান মাইনাস ওয়ান, এটা নিজে হাতে করো। তাহলে আই ওয়ান এটা তো জেনারেল এক্সপ্রেশন পেলাম, ডেল্টা জেনারেল এক্সপ্রেশন কি, এ ব্র্যাকেটের মধ্যে মিউ কস আর ওয়ান বাই কস আই ওয়ান মাইনাস ওয়ান। এইখানেই দেখো যদি তুমি আর ওয়ানটা খুব ছোট ভাবো তাহলে কস থিটা টেন্স টু ওয়ান হয়ে যাবে, আর কস আই ওয়ান এটাও যদি ছোট হয় তাহলে এটাও ওয়ান হয়ে যাবে, তাহলে মিউ ইন্টু ওয়ান বাই ওয়ান মানে অনলি মিউ, তাহলে মিউ মাইনাস ওয়ান ইন্টু এ, তাহলে এইটা একই, আগে যা পেয়েছো আগের এক্সপ্রেশনে পেয়েছো ডেল্টা মিউ মাইনাস ওয়ান ইন্টু এ, এটা এখান থেকে চলে এলো। তাহলে এইটা যদি তুমি ডিরাইভ করে দেখাও তো এর মধ্যে সবটাই আছে, আই ওয়ান ক্ষুদ্র হলে কি হবে, ক্ষুদ্র না হলে কি হবে। এরপর আসছি পরবর্তী কনসেপ্ট, এটাও খুব ইম্পর্টেন্ট, এটা জয়েন্টে বা এইচএসএ প্রায় এসে থাকে এই অঙ্কটার, ফর্মুলাটা মুখস্থ রাখতে পারলে ভালো, নয় ডিরাইভ করে দেখে নিতে হবে। বলছে যে প্রিজম থেকে আমরা কি জানি যে প্রিজমে যখন রেটা ঢোকে তখন আই টু অ্যাঙ্গেলে রিফ্লেক্ট করে তো ভূমির দিকে বেঁকে যায় টুয়ার্ডস দ্য বেস, কিন্তু দেখো এখানে এটা জাস্ট গ্রেজিং ওয়েতে রিফ্লেক্ট করছে, মানে একদম এই গা ঘেঁষে বেরিয়ে যাচ্ছে, গ্রেজিং রিফ্লেকশন হয়েছে বা গ্রেজিং ইমার্জেন্স হয়েছে। তার মানে আর আই ওয়ানের মান যদি একটু এদিক ওদিক হতো তাহলে আর এদিক দিয়ে রিফ্লেকশন না হয়ে এটা এই দিকেই প্রিজমের মধ্যে ব্যাক করতো, মানে টোটাল ইন্টারনাল রিফ্লেকশন বা অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন হতো। তাহলে আমরা এখানে কি আলোচনা করব যে প্রিজম থেকে রশ্মি বের না হওয়ার শর্ত বা নির্গত না হওয়ার শর্ত, কন্ডিশন ফর নো ইমার্জেন্স। এখানে দুটো শর্ত আছে। দেখো এই প্রিজমের একটা ক্রাইটেরিয়া হচ্ছে এটা কত, তার মানে এর উপর ডিপেন্ডেন্স আছে যে তুমি কত এর মানে এমন প্রিজম নেবে যার এর ভ্যালু কত হতে পারে যার জন্য তুমি কোনো রে পাবে না, আরেকটা হতে পারে কত অ্যাঙ্গেলে ইনসিডেন্ট করলে তুমি কোনো রে পাবে না। তার মানে দুটো শর্ত, একটা আপতন কোণের সীমাস্থ মান বা লিমিটিং অ্যাঙ্গেল অফ আই ওয়ান, আরেকটা পরের টপিকে পাবো লিমিটিং অ্যাঙ্গেল অফ প্রিজম। তাহলে এটা আগে আলোচনা করে নিই। দেখো ছবিতে এটা তো ক্লিয়ার যে এ মানে কত হয় আর ওয়ান প্লাস আর টু, আর আর ওয়ান আর টুটা কত, যদি এখানে আর টুটার যে ভ্যালুর জন্য এটা 90 ডিগ্রি অ্যাঙ্গেল তৈরি করছে অ্যাঙ্গেল অফ রিফ্র্যাকশন, তার মানে আর টুটা অবশ্যই এই প্রিজমের সংকট কোণ বা ক্রিটিক্যাল অ্যাঙ্গেল। তার মানে এখানে আর টু জায়গাতে কত বসেছি, থিটা সি, তাহলে আর ওয়ান ইজ ইকুয়াল টু কত লিখতে পারি, এ মাইনাস থিটা সি। এখন ফার্স্ট সারফেসের জন্য কি লিখতে পারি, মিউ ইজ ইকুয়াল টু সাইন আই ওয়ান বাই সাইন আর ওয়ান লিখেছো, তাহলে সাইন আই ওয়ান ইজ ইকুয়াল টু কত, ক্রস মাল্টিপ্লাই করলে মিউ সাইন আর ওয়ান। এই আর ওয়ানকে তুমি কি দিয়ে সাবস্টিটিউট করবে, আর ওয়ানটা এখানে পেয়ে বসে আছো, এ মাইনাস থিটা সি এখানে বসাও, বসিয়ে সাইন এ মাইনাস বি ফর্মুলাতে ভেঙে দাও, এগুলো আর কি বলার আছে। তাহলে কস থিটা সি কত, সাইন থিটা সির মান তুমি জানো 1 বাই মিউ, তাহলে কস থিটা সির ভ্যালুটা তুমি ওখান থেকে ট্রিগোমেট্রিক ওয়েতে বের করতে পারবে, সেগুলো ঠিকঠাক করে অ্যালজেব্রিক অপারেশনগুলো করো, করে দেখো আলটিমেট আসবে সাইন আই ওয়ান ইজ ইকুয়াল টু রুট আন্ডার মিউ স্কোয়ার মাইনাস ওয়ান সাইন এ মাইনাস কস এ, এটা আসবে। আই ওয়ানের মান তাহলে কত হবে, সাইন ইনভার্স যে লিখবো এটাকে, এই যে এখানে লিখেছি, তাহলে আই ওয়ান কত আসবে, সাইন ইনভার্স এই ফাংশনটা দেখতে পাচ্ছ। তাহলে এই আই ওয়ানের জন্য মানে এই আই ওয়ানের জন্য জাস্ট তুমি রেটা পেয়েছো, তাহলে তোমরা একটু চিন্তা ভাবনা করে দেখো যে আই ওয়ানের ভ্যালু যদি এর থেকে একটু বেশি হতো বা কম হতো কি ঘটনা ঘটতো। আমি বলছি যে আই ওয়ানের ভ্যালু যদি এর থেকে একটু কম হতো কি হতো, দেখো আই ওয়ানের ভ্যালু যদি একটু কম হতো তাহলে আর ওয়ানটা একটু কম হতো, আবার আর ওয়ান যদি কম হয় এ মানে তো আর ওয়ান প্লাস আর টু, তাহলে আর ওয়ান আর টু যোগফলটা কনস্ট্যান্ট, তাহলে আর ওয়ান যদি কম হয় তাহলে আর টু বেড়ে যাবে, আর টু যদি বেড়ে যায় তাহলে আর টু যদি থিটা সিকে ক্রস করে যায় তাহলে আর রে বেরিয়ে আসবে না, বরং টোটাল ইন্টারনাল রিফ্লেকশন করে ভেতরে ঢুকে যাবে। তাহলে আই ওয়ানের মান কি হতে হবে, এই আপতন কোণের থেকে যদি কম হয়ে যায় তাহলে কোনো রশ্মি নির্গত হবে না, এটাই কন্ডিশন। এখান থেকে মানে এইটাকে করার পর আর একটু যদি এগো তাহলে একটা অঙ্কের আনসার চলে আসবে, ওটাও দেখে নি, বইতে পাবে আছে অঙ্কটা। তুমি সাইন আই ওয়ান মানে কি পেয়েছো আগের, তবে এই যে লাস্ট লাইন দেখতে পাচ্ছ সাইন আই ওয়ান মানে কত, মিউ স্কোয়ার মাইনাস ওয়ান সাইন এ মাইনাস কস এ।
এখন এইটাকেই একটু অ্যালজেব্রিক ওয়েতে সাজাও। তাহলে সাইন i1 প্লাস কসে ও পাশে নিয়ে গেলাম, তাহলে রুট আন্ডার মিউ স্কোয়ার মাইনাস 1 ইন্টু সাইনে এসছে। এবার মিউ স্কোয়ার মাইনাস 1 তাহলে কত হবে, এই জিনিসটার ডিভাইডেড বাই সাইনে, রুটটা ওঠাবার জন্য স্কোয়ার করেছি, এখান থেকে তুমি মিউ এর ভ্যালুটা বের করতে পারবে। এটা একটা অঙ্কে আসে যে এটাকে প্রমাণ করতে বলে, খুব ইম্পর্টেন্ট, এটা দেখে রেখো। মানে সাইনের যে ভ্যালুটা পেয়েছো ওটাকেই একটু এদিক ওদিক করে সলভ করে মিউটাকে বের করতে হবে তোমাকে। এবার আসছি সেকেন্ড কন্ডিশন। আগেরটা পেলাম আপতন কোণের সীমাস্তমান, এবার পাচ্ছি প্রতিসারক কোণের সীমাস্তমান। মানে এখানে যে অ্যাঙ্গেল এ দেখতে পাচ্ছ, এই অ্যাঙ্গেল এ এর ভ্যালু কত হলে কোনো রশ্মি নির্গত হবে না, মানে কোনো ইমার্জেন্ট রে তুমি পাবে না। একই কাজ, এমন কিছু নতুন না। এটা এ ইজ ইকুয়াল টু r1 প্লাস r2, ছবি একই আছে। r2টা কত পেয়েছো তুমি, থিটা সি পেয়েছো। এখন তোমার কাজ হচ্ছে এই r1 এর ভ্যালুটা বের করা আর থিটা সি ভ্যালুটা বের করা, আর কিছুই কাজ না, তবে এখানে পুট করা। তাহলে ফার্স্ট স্টেপ কি, খুব কমন, মিউ মানে কি সাইন i1 বাই সাইন r1। তাহলে সাইন r1 মানে কত, সাইন i1 বাই মিউ ক্রস মাল্টিপ্লাই করে পাচ্ছি। তাহলে r1 ইজ ইকুয়াল টু কত এলো, ডাইরেক্ট দেখো সাইন ইনভার্স এই জিনিসটা পেয়ে গেলাম। তাহলে এখান থেকে তুমি r1 বের করতে পারলে। আবার বলছি মিউ হচ্ছে সাইন i1 বাই সাইন r1, সাইন r1 মানে কি সাইন i1 বাই মিউ, r1 তাহলে আছে সাইন ইনভার্স এই জিনিসটা। আবার সেকেন্ড সারফেসে দেখো মিউ মানে কত হবে, সাইন i2 বাই সাইন r2। এখন i2 তো 90 ডিগ্রি, যদি গ্রেজিং রিফ্র্যাকশন হয় বা গ্রেজিং ইমার্জেন্স হয় তাহলে সাইন 90 বাই সাইন থিটা সি। আর তোমরা তো জানোই যে সাইন থিটা সি মানে কত হয় 1 বাই মিউ, এটা ডাইরেক্ট লিখতে পারতে, সাইন থিটা সি মানে 1 বাই মিউ, তা থিটা সি কত আসবে সাইন ইনভার্স 1 বাই মিউ। আর তোমাকে কোথায় বসাতে বললাম, এই জায়গাতে, এই মানে কি r1 প্লাস থিটা সি, r1 এর ভ্যালু তুমি জানো, থিটা সি ভ্যালু জানো, দুটোকে ইকুয়েশনে পুট করবো। তাহলে a ইজ ইকুয়াল টু কত আসবে, সাইন ইনভার্স সাইন i1 বাই মিউ প্লাস সাইন ইনভার্স 1 বাই মিউ। এই হচ্ছে কন্ডিশন ফর এ। কিন্তু এখনই বলতে পারছি না যে i1 ঢুকে আছে তো এখানে, মিউ তো নয় কনস্ট্যান্ট, তাহলে i1 এর উপর তো ডিপেন্ডেন্স ঢুকে গেল, তাহলে i1 এর ডিপেন্ডেন্সে তাড়াবো কি করে আমরা। একটু কেয়ারফুলি চিন্তা করো, i1 যদি জিরো হয়ে যায়, হতে পারতো যে i1 জিরো মানে একদম পারপেন্ডিকুলার বা নর্মাল ইনসিডেন্স হচ্ছে একদম এই বরাবর এসছে, সেক্ষেত্রে সাইন জিরো তো জিরো, তাহলে a ইজ ইকুয়াল টু কত আসবে, সাইন ইনভার্স 1 বাই মিউ। দেখে নাও কেস 1, যদি i1টা 0 ডিগ্রি হয় মানে নর্মাল ইনসিডেন্স হয়, তাহলে a ইজ ইকুয়াল টু কত, সাইন ইনভার্স সাইন 0 বাই মিউ প্লাস সাইন ইনভার্স 1 বাই মিউ। দ্যাট মিনস a ইজ ইকুয়াল টু কত আসবে, সাইন ইনভার্স 1 বাই মিউ অনলি, তার মানে থিটা সি। তার মানে তুমি যদি এটা থিটা সির থেকে একটু বড় নিতে, মানে এ যদি এটা হয় থিটা সি হয়, তাহলে কি হবে, জাস্ট বেরিয়ে আসবে। যদি এইটা থিটা সি থেকে একটু বেশি হতো তাহলে এই রেটা সেকেন্ড সারফেস থেকে বেরিয়ে আসতো না, বরং টোটাল ইন্টারনাল রিফ্লেকশন করে প্রিজমের মধ্যেই ঢুকে যেত। এই বরাবর আমি যে পেনটা ঘষে দেখতে পাচ্ছ, এই বরাবর সে ইন্টারনাল রিফ্লেকশন দেখাতো, টিআইআর। আবার কেস 2, যদি i1টা 90 ডিগ্রি হতো, মানে রেটা ইটসেলফ গা ঘেসে ঢুকছে, ইটসেলফ গা ঘেসে মানে গ্রেজিং ইনসিডেন্স হচ্ছে, সেক্ষেত্রে i1টা 90 ডিগ্রি বসিয়ে দেখো, সাইন 90 মানে তো 1, তাহলে সাইন ইনভার্স 1 বাই মিউ, আর এটা সাইন ইনভার্স 1 বাই মিউ আগে থেকে আছে, তাহলে 2 সাইন ইনভার্স 1 বাই মিউ, তার মানে a কত আসবে 2 থিটা সি। দ্যাট মিনস a গ্রেটার দ্যান 2 থিটা সি যদি হয় তাহলে কোনো রে বেরোবে না, রশ্মি নির্গত হবে না। তার মানে চিন্তা করো i1 এর ভ্যালু তো 0 আর 90 এর বাইরে হতে পারে না, আইদার 0 অথবা 90, তার মানে যে কোনো ভ্যালু 0 থেকে 90 এর মধ্যেই আছে। তা তুমি একবার বললে থিটা সির থেকে বড় নেব, আবার একবার বলছো 2 থিটা সির থেকে যদি বড় হয় তাহলে কোনো রে বেরোবে না। তার মানে এই কেস 1 আর 2টাকে যদি তুমি অ্যামালগাম করো, যদি মিশে দাও, তাহলে কন্ডিশন কি আসবে, যদি এটা 2 থিটা সির থেকে যদি বড় হয়ে যায় তাহলে i1 এর যে কোনো মানের জন্য সেকেন্ড সারফেস থেকে কোনো রশ্মি নির্গত হবে না। মানে তুমি মনে করো বললে যে, একটা ফর এক্সাম্পল বলি তোমাদের, মনে করো থিটা সি 40 ডিগ্রি, তার মানে তুমি বাজারে যখন প্রিজম কিনতে গেছো, তাহলে প্রিজমটা তুমি কি কিনলে, 60 ডিগ্রি প্রিজম কিনে আনলে, মনে করো 60 ডিগ্রি মানে তো গ্রেটার দ্যান 40 ডিগ্রি, থিটা সি 40, এটা 60, তার মানে তুমি তো বলবে আমি তো এ থিটা সি থেকে বড় নিয়েছি, তার মানে যদি 0 ডিগ্রিতে পড়ে কোনো রে বেরোবে না। কিন্তু এখানে আবার বলছে এটাকে 80 ডিগ্রি বড় হতে হবে, মানে 2 ইন্টু 40 মানে কত, 80 ডিগ্রি বড় হতে হবে, কিন্তু তুমি তো বাজার থেকে কিনেছো 60 ডিগ্রি প্রিজম, তাহলে 60 ডিগ্রি যার এ, সে তো এই রেটাকে বের করতে পারবে না, মানে এই রেটা নির্গত হবে, আটকাতে পারবে না। তার মানে আমার সেফ সাইড হচ্ছে আমি এমন একটা এ চয়েস করব যাতে সেটা 2 থিটা সির থেকেও বড় হয়।